নমস্তে ফ্রেন্ডস, এসআইআর সংক্রান্ত আরও একটি ভিডিও। প্রথমেই দেখে নেব একটি ভিডিও, যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি, তিনি এসআইআর হিয়ারিংয়ের জন্য গিয়েছেন এবং তিনি সংশ্লিষ্ট এইআরওদের কাছ থেকে হিয়ারিংয়ের রিসিপ্ট এবং তিনি যে ডকুমেন্ট প্রেজেন্ট করছেন সেই ডকুমেন্টের রিসিপ্ট চাইছেন। প্রথমে আসুন দেখে নেওয়া যাক ভিডিওটি পোস্ট করেছেন জাহিরুল হোসেন। আসুন দেখি। এখন বলছে ভোটার কার্ড চলবে না, অ্যাকাউন্টে হাই অথরিটিকে ডাকেন, এখানে ভিডিও এসপি ডিএসপি কে রয়েছে, আর না হলে আমাদের ডিএম সাহেব ম্যাডামকে ডাকেন এখানে। আপনারা কখনো বলতে পারেন না এটা কথা। এদিকে ফলো করো, এদিকে ফলো করো, কতজন রয়েছে এখানে, এগুলো বোন এখানে সকাল থেকে বসে রয়েছে। আমরা 50টা ডকুমেন্টস দেওয়ার পরে সরকার গঠন করে দিলাম এই ভোট দিয়ে, আর আমরা এখন বলছে এই ভোটার কার্ড চলবে না, অ্যাকাউন্টে এড করতে বলছে, এই অ্যাকাউন্টে চলবে না। শুধু আমরা গরু ছাগলের মতো অন্য ছাগলের মতো ইলেকশন কমিশনার কিসের তাহলে ওটা কিসের? আপনারা মানুষকে পড়াশোনা করছেন, এসিতে বসে আরাম করে থাকছে, এসিতে বসে টিউশন করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদেরকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি ফেস করে দু একটা আরো কথা বলতে চাইছি। উনি এমন ভাবে চেক করবেন উনি যেন শুনে। আমি একটা জনসাধারণ সমাজসেবী হিসাবে বলছি, ইলেকশন কমিশন অন ক্যামেরায় মিডিয়ার সামনে বললো 2002 সালে যদি বাবার নাম থাকে, তার কোনো ওয়ারিস থাকে, তাহলে কিচ্ছু লাগবে না। এটি 2002 সালে। তারপরেও উনাকে আসতে হয়েছে আধার কার্ড চাল হবে না, ভোটার কার্ড চলবে না। আমরা মানুষ, আমরা ছাগল বকরি নই। আপনাকে বলছি, আপনি দিদি সাহেবকে ডাকুন, আমার মুখে বলে দেবেন, আমি এখানে আপনাদেরকে সরি বলে চলে যাবো। যদি ডিস্টার্ব করে থাকি তো আপনার 10 মিনিট টাইম লাগছে, 20 মিনিট লাগুক। মানুষ রিসিপ্ট নিয়ে কালকে হঠাৎ করে বলবেন এসে এখানে ফাইল জমা দেয়নি, এখানে ফাইল জমা হয়নি, আমরা কি করবো? আমরা কি করবো? আমরা মানুষ, মানুষকে নিয়ে খাদ্যে খেলতে ছাড়েন না। আমি বলছি জনসাধারণ হিসাবে কোন নেতাই অর্থাৎ এই ভদ্রলোক যেটা বলতে চাইছেন সেটা হলো, তাঁরা ডকুমেন্ট হিসেবে ভোটার কার্ড, প্যান কার্ডকেও ডকুমেন্ট হিসেবে জমা করতে চাইছেন এবং তার রিসিপ্ট চাইছেন। কিন্তু সত্যি কি ভোটার কার্ড বা প্যান কার্ড জমা করলে, আধার কার্ড জমা করলে কি সত্যি এটা হবে? সত্যি কি রিসিপ্ট পেতে পারেন? আসুন আমরা দেখে নিই যে কোন কোন ডকুমেন্ট, এবং সেটা আমি কিন্তু আপনাদেরকে দেখাতে চাইবো। লিস্ট অফ ইন্ডিকেটিভ ডকুমেন্টস, পরিষ্কার লেখা আছে লিস্ট অফ ইন্ডিকেটিভ নট এক্সস্টিভ ডকুমেন্টস। এটা আমি সংগ্রহ করেছি পশ্চিমবঙ্গ সিইও ওয়েস্ট বেঙ্গলের সাইট থেকে, মানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি নির্বাচনী অফিসের ওয়েবসাইট থেকে, সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট, তার থেকে আমরা জানতে পারছি যে কী কী ডকুমেন্টগুলো চাওয়া হচ্ছে। 1 নম্বর আলোচনা করা যাক। 1 নম্বর, এনি আইডেন্টিটি কার্ড or pension payment order issued to regular employee or pensioner of any central government or state government or public service unit, মানে কোনো পেনশন অর্ডার বা আইডেন্টিটি, মানে যারা গভর্নমেন্ট সার্ভেন্টস, তাদের যে সরকারি চাকরির যে আইডেন্টিটি কার্ড অথবা পেনশন পেমেন্ট অর্ডার, সেটা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা যে কোনো পাবলিক সেক্টর ইউনিটের, সেটা একটা ভ্যালিড ডকুমেন্ট। ডকুমেন্ট নাম্বার 2, any identity card, certificate
or document issued in India by government or local authorities or banks or post office or LIC or public sector units prior to 1/7/1987 অর্থাৎ 1987 সালের 1 জুলাইয়ের আগে ইস্যু করা কোনো আইডেন্টিটি কার্ড বা সার্টিফিকেট বা ডকুমেন্ট ভারতে ইস্যু করা, কারা ইস্যু করবেন? কোনো সরকার, কোনো লোকাল অথরিটি মানে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, কোনো ব্যাংক হতে পারে, কোনো পোস্ট অফিস হতে পারে, LIC অথবা কোনো পাবলিক সেক্টর ইউনিট, এনাদের ইস্যু করা 1987 সালের 1 জুলাইয়ের আগে ইস্যু করা যদি কোনো আইডেন্টিটি কার্ড বা সার্টিফিকেট বা কোনো সংশ্লিষ্ট ডকুমেন্ট থাকে, তাহলে সেটা একটা ভ্যালিড ডকুমেন্ট। তাই এবার ডকুমেন্ট নাম্বার 3, বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দি কম্পিটেন্ট অথরিটি। এবার বার্থ সার্টিফিকেট তো যে কোনো সময় একজন 60 বছর বয়স্ক লোকের যদি বার্থ সার্টিফিকেট তিনি যদি SIR ঘোষণা হওয়ার পর যদি তিনি নিতে যান, তার যদি আগে থেকেই বার্থ সার্টিফিকেট না থাকে, তাহলে তো বার্থ সার্টিফিকেট তার নেই। বার্থ সার্টিফিকেট বাই কম্পিটেন্ট অথরিটি, বার্থ সার্টিফিকেট নেওয়ার কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, জন্মের পর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু বার্থ সার্টিফিকেট মানুষ করে, সেটাই নিয়ম। তাছাড়া ওই বার্থ সার্টিফিকেট কোনো ভ্যালিড বার্থ সার্টিফিকেট নয়। পাসপোর্ট, যদি আপনার পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পাসপোর্টে সমস্ত সংশ্লিষ্ট ডকুমেন্ট থাকবে এবং পাসপোর্ট অথরিটির সঙ্গে ইলেকশন কমিশন সেটা ক্রস ভেরিফাই করে নিতে পারবে। অনেক বাংলাদেশিরও ইন্ডিয়ান পাসপোর্ট আছে, কিন্তু ইলেকশন কমিশনের পক্ষে ক্রস ভেরিফিকেশন সম্ভব। পাসপোর্ট হচ্ছে এমন একটা ডকুমেন্ট। 5 নম্বর, matriculation or educational certificate issued by recognized boards or universities. Matriculation or educational certificate issued by recognized boards or universities. অর্থাৎ matriculation মানে মাধ্যমিক, ICSE, CBSE পাস সার্টিফিকেট। এর অ্যাডমিট কার্ড যাতে গ্রহণযোগ্য হয় তার জন্যই কিন্তু আদালতে গিয়েছিলেন বেশ কিছু মানুষ, কিন্তু সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে যে অ্যাডমিট কার্ডও সাবমিট করা যেতে পারে অ্যাপার্ট ফ্রম দি পাস সার্টিফিকেট, মানে শুধু অ্যাডমিট কার্ড দিলে চলবে না, পাস সার্টিফিকেটটাই ডকুমেন্ট, অ্যাডমিট কার্ড ডকুমেন্ট নয়। 6 নম্বর, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি। পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট মানে একজন ব্যক্তির, তিনি হয়তো কর্মসূত্রে অন্য কোথাও থাকেন কিন্তু তার পার্মানেন্ট অ্যাড্রেস পশ্চিমবঙ্গের কোথাও একটা আছে। আমরা জানি যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে, আমাদের যখন নানা জায়গায় আমরা যখন কর্মক্ষেত্রে যখন রেজুমে জমা দিই বা সিভি, যেটাকে আগে বলা হতো কারিকুলাম ভিটি, সিভি জমা দিই, তখন তাতে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস এই দুটো কলাম থাকে, মানে ব্যক্তি বর্তমানে কোথায় বসবাসরত এবং তার পার্মানেন্ট অ্যাড্রেসটা কোথায়। তো সেই পার্মানেন্ট অ্যাড্রেস সার্টিফিকেট যদি স্টেটের দেওয়া কোনো থাকে তাহলে সেটাও কিন্তু একটা ভ্যালিড ডকুমেন্ট, কিন্তু ডমিসাইল সার্টিফিকেট কিন্তু ভ্যালিড ডকুমেন্ট নয়, কারণ ডমিসাইল সার্টিফিকেট আর পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট কিন্তু এক জিনিস নয়। ডমিসাইল সার্টিফিকেট মানে এই ব্যক্তিকে আমি চিনি, একে এখানকারই লোক, একে আমি অমুক জায়গায় দেখেছি, এ হলো ডমিসাইল সার্টিফিকেট। কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট হচ্ছে একেবারে বাড়ির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, অ্যাড্রেস দিয়ে বলে দেওয়া যে এই ব্যক্তি আদতে এইখানকার বাসিন্দা, তার এইটা হলো তার পার্মানেন্ট রেসিডেন্স। দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ, অতএব পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইজ এ ডকুমেন্ট, ডমিসাইল সার্টিফিকেট কিন্তু ডকুমেন্ট নয়। 7 নম্বর, ফরেস্ট রাইট সার্টিফিকেট মানে যারা বনবাসী ব্যক্তিবর্গ তাদের থাকবে কিন্তু ফরেস্ট রাইট সার্টিফিকেট। সম্প্রতি গতিতে আমরা দেখলাম যে জলপাইগুড়ির চা বাগানের মানুষদেরকে কিন্তু তাদেরকে কিন্তু তাদের ভোটাধিকার, তাদের যে পরিচয়পত্র সেটা কিন্তু ইলেকশন কমিশন গ্রহণ করে নিল অ্যাজ অ্যাডমিসিবল ডকুমেন্ট, সেটাও এক ধরনের ফরেস্ট রাইট সার্টিফিকেটের ক্যাটেগরিতেই পড়ে যাচ্ছে। তারপর হলো ওবিসি, SC, ST or any caste certificate
issued by the competent authority. এবার এইখানে একটা প্রশ্ন আছে, ওবিসি সার্টিফিকেট পশ্চিমবঙ্গে কিন্তু ভীষণ একটা ঘোলা জল হয়ে রয়েছে, কারণ প্রচুর মানুষকে পশ্চিমবঙ্গ সরকার ওবিসি ক্যাটেগরিভুক্ত করে দিয়েছেন, যাদেরকে ওবিসি ক্যাটেগরিভুক্ত করাতে যেটা ভারত সরকারের যে ওবিসি মোর্চা তারাই রাজি নন, তাতে তারা নির্দিষ্ট করে দিয়েছেন যে কাদেরকে ওবিসি বলা যেতে পারে। পশ্চিমবঙ্গ সরকার সকলকে ওবিসি বানিয়ে ফেলেছে এবং ক্যালকাটা হাইকোর্টের অর্ডার এবং সুপ্রিম কোর্টও সেই অর্ডারকে স্টে করেনি, শুধু ক্যালকাটা হাইকোর্ট বলে দিয়েছে যে এরা কেউই ওবিসি থাকবে না এবং একটা নির্দিষ্ট কাট অফ ডেট দিয়ে দিয়েছে যে ওই পর্যন্ত যারা ওবিসি ছিলেন তারাই ওবিসি থাকবেন, মানে তারপরে যারা ওবিসি লিস্টে যাদেরকে ঢোকানো হয়েছে। সুতরাং ওবিসি সার্টিফিকেটও এই রাজ্যে এই মুহূর্তে একটা ডাইসি ডকুমেন্ট, কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু ওবিসি সার্টিফিকেট গ্রহণযোগ্য, কারণ সব রাজ্য কিন্তু পশ্চিমবঙ্গের মতন ওবিসিদেরকে নিয়ে একটা অদ্ভুত মানে রাজনীতিকরণ করা অ্যাপিজমেন্ট পলিটিক্সের রাস্তায় হাঁটেনি। সুতরাং পশ্চিমবঙ্গে ওবিসি সার্টিফিকেটও যে কারণে গোলযোগ। 9 নম্বর ডকুমেন্ট, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স ওয়ার এভার ইট এক্সিস্টস, মানে আসাম, মানে আমাদের এখানে এনআরসি হয়নি, সুতরাং সেটা গ্রহণযোগ্য নয়। 10 নম্বর, ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট অর লোকাল অথরিটিস। এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে আলাদা একটা ভিডিওতে ডিটেইলে বলবো যে এইটা প্রস্তুত করবার পূর্ণ সুযোগ পশ্চিমবঙ্গ সরকারের ছিল। পশ্চিমবঙ্গ সরকার 2000 সালে একটা আইনও পাশ করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই ফ্যামিলি রেজিস্টার মেনটেন করেনি। যদি এই ফ্যামিলি রেজিস্টার মেনটেন করতো তাহলে কিন্তু আজকে লোকের এতটা দুর্ভোগ পোহাতে হতো না। এই যে ভদ্রলোককে আমরা বলতে শুনলাম যে 2002 সালে ভোটার লিস্টে বাবার নাম থাকলে আর কোনো ডকুমেন্ট লাগবে না, কিন্তু এই যে আমি 2002 সালে বাবার নাম আছে, আধার কার্ড নিয়ে এসেছি, তা সত্ত্বেও আমারটা অ্যাকসেপ্টেড হচ্ছে না। এটার কারণ হলো পশ্চিমবঙ্গে ফ্যামিলি রেজিস্টার তৈরি হয়ে না থাকা। অথচ পশ্চিমবঙ্গের ফ্যামিলি রেজিস্টার তৈরি করার আইন পশ্চিমবঙ্গ সরকার 2000 সালে পাস করেছিল। সেই সংক্রান্ত বিস্তারিত ভিডিও আমি আপনাদের সামনে করব। পশ্চিমবঙ্গ সরকার যদি উপযুক্ত কাজ চালাতো, ফ্যামিলি রেজিস্টার মেনটেন করতো, তাহলে কিন্তু আজকে এসআইআর এর সময় পশ্চিমবঙ্গের মানুষকে বিন্দুমাত্র ঝামেলা পোহাতে হতো না। ফ্যামিলি রেজিস্টার মানেই কিন্তু এই লিনিয়েজটা। ভদ্রলোকের অসুবিধাটা কোথায় হচ্ছে সেটা একটু ডিসকাস করা প্রয়োজন এই প্রসঙ্গে। ভদ্রলোক বলছেন যে এই তো ইনিই আমার বাবা, আমার এটাই আমার বাবার নাম, কিন্তু তিনি যে ওই বাবার সন্তান সেই লিনিয়েজটা উনি প্রমাণ করতে পারছেন না। বহু মানুষের এই অসুবিধাটা হচ্ছে। আমি যখন ভোটার লিস্ট এনুমারেশন ফর্ম যখন আমার ফিল আপ করা হয়েছে, তখন কিন্তু আমার বিবাহ পূর্ববর্তী নামের এপিক কার্ড এবং আমার বাবা মার নাম, অতঃপর আমার বর্তমান এপিক কার্ডের নাম্বারও সেই একই, এবং বিবাহ পরবর্তী নাম এবং বিবাহ পরবর্তী ফ্যামিলি, এই পুরো লিনিয়েজটাকে কিন্তু লিঙ্ক করতে হয়েছে। আমার এনুমারেশন ফর্ম ফিল আপ করার সময় ওই পুরো লিনিয়েজটা লিঙ্ক করতে হয়েছে, এবং সৌভাগ্যক্রমে আমার কাছে সব ডকুমেন্ট আছে, আমার এবং আমার পেরেন্টের সব ডকুমেন্ট আছে বলে আমি সেটা ফিল আপ করতে পেরেছি। কিন্তু বেশ এই ব্যক্তি যাকে আমরা দেখতে পেলাম, আর একবার একটু শুনে নি। 2002 সালে তারপরেও উনাকে আসতে হয়েছে, আধার কার্ড ডাল হবে না, ভোটার কার্ড চলবে না, আমরা মানুষ, আমরা ছাগল। অর্থাৎ ওনার নাম থাকা সত্ত্বেও ওনাকে আসতে হচ্ছে, কারণ উনি লিনিয়েজটা প্রমাণ করতে পারছেন না। উনি যে সেই ব্যক্তি সেইটা প্রমাণ করতে পারছেন না। এটা কখন হতে পারে? যদি অনেকগুলো এপিক কার্ড মাঝখানে বদলে গিয়ে থাকে। অরিজিনাল এপিক কার্ডের নাম্বার আর বর্তমান এপিক কার্ডের নাম্বার যদি একই হতো তাহলে ওনার অসুবিধে হতো না। উনি তো লিনিয়েজটা প্রুভ করতে পারছেন না। এই লিনিয়েজটাই কিন্তু প্রুভ করার দরকার। এই ব্যক্তি যে ওই বাবার ছেলে সেটা উনি প্রুভ করবেন কেমন করে? সেটা প্রুভ করতে হবে। এসআইআর এর আদত উদ্দেশ্য সেটাই। অথচ ফ্যামিলি রেজিস্টার যে কারণে একটা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে নির্বাচন কমিশন কিন্তু রেখেছে 10 নম্বর ডকুমেন্ট। আমি আবার আপনাদেরকে দেখাই, জানি না এটা দেখতে পাওয়া যাচ্ছে কিনা। এই যে ডকুমেন্টসগুলো, লিস্টেড ডকুমেন্টস, আপনারা ইসিআই এর ওয়েবসাইটে চলে যান, ইসিআই ওয়েস্ট বেঙ্গল
ওয়েবসাইটে চলে যান, সেখানেই আপনারা দেখতে পাবেন যে কোন কোন ডকুমেন্টগুলো আসলে অ্যাডমিসিবল ডকুমেন্ট। 11 নম্বর ডকুমেন্ট, এনি ল্যান্ড অর হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট। এই ল্যান্ড অর হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট যখনই সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গে যেহেতু এই ধরনের বিষয়গুলো নিয়েও প্রচুর দুর্নীতি হয়েছে, বিভিন্ন অযোগ্য মানুষকে যেহেতু পাট্টা দেওয়া হয়েছে, জমির পাট্টা, এবং বিএলআরওদের এগেনস্টেও দুর্নীতির অভিযোগ আছে, ল্যান্ড রেভিনিউ অফিসেও নানা রকম টাকা পয়সার বিনিময়ে জমির রেকর্ড অদল বদল করার প্রচুর অভিযোগ আছে এবং প্রচুর অভিযোগ আছে, আপনারা প্রত্যেকেই জানেন। সুতরাং যদি কেউ শুধুমাত্র জমির দলিল নিয়ে এসে হাজির হয়ে যায়, সেক্ষেত্রেও অনেক সময় অনেক রকমের বিতর্ক কিন্তু ঘনিয়ে উঠছে, অনেক রকম প্রশ্ন দেখা দিচ্ছে যে জমির দলিলটা যার আর যিনি ক্লেম করছেন জমিটা তার দুটো একই ব্যক্তি কিনা, নাকি অন্য কারুর জমিকে নিজের জমি হিসেবে তারা দেখিয়ে ফেলছেন। কারণ এই জিনিস এ রাজ্যে হয়েছে, অভিযোগ আছে, প্রচুর রিপোর্ট আছে। সুতরাং এই ধরনের প্রশ্নগুলো উঠে যাচ্ছে। ল্যান্ড ডিড বা পাট্টা সেখানে বিশ্বাসযোগ্য অনেক ক্ষেত্রেই হচ্ছে না, আবার অনেক ক্ষেত্রে বিশ্বাসযোগ্য হচ্ছে। ফর আধার কার্ডও কিন্তু শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে, মানে শুধুমাত্র আইডেন্টিটি, কোন ব্যক্তি সেটা প্রমাণ করবার জন্য। মানে মনে করুন আমি যে দেবযানী ভট্টাচার্য, অন্য আরেকজনও এসে বলতেই পারেন যে উনি নন, আমি দেবযানী ভট্টাচার্য, তখন কিন্তু বায়োমেট্রিক চেক হবে। আধার কিন্তু শুধুমাত্র বায়োমেট্রিক ডেটার সেট হিসেবে গ্রহণযোগ্য, আদারওয়াইজ অন্য কোনো পরিচয় হিসেবে গ্রহণযোগ্য নয়। আধার কমিশনস ডিরেকশনস ইস্যুড ওয়াইড লেটার নাম্বার 23/2025 ERS/Volume 2 dated 9/9/25 shall apply। এবার এই চিঠিটাতে কি লেখা আছে সেটা আপনারা ডাউনলোড করে পড়ে নেবেন। সেখানে এটাই লেখা আছে আধার শুধুমাত্র আইডেন্টিটি প্রুফ হিসেবে, মানে ব্যক্তিগত পার্সোনালি লোকটিকে বায়োমেট্রিক আইডেন্টিটি প্রুফ হিসেবে, অন্য নাগরিকত্ব বা অন্য কোনো কিছুর প্রুফ হিসেবে নয়। এক্সট্রাক্ট অফ রোল অফ বিহার SIR, সেটাও 13 নম্বর ডকুমেন্ট, অর্থাৎ যদি বিহার SIR এ কারুর নাম থাকে তাহলে সেটাও একটা ডকুমেন্ট। বিহার SIR এ যদি কোনো নাম থাকে, সে এক্সট্রাক্টটা, তার সঙ্গে যদি কোনো লিঙ্ক থাকে এ রাজ্যের, তাহলে সেটাও একটা ডকুমেন্ট হিসেবে গ্রাহ্য হবে। অর্থাৎ বিহারের কোনো ব্যক্তি এখানে বসবাস করেন, বিহারে তিনি দেখাতে পারবেন যে আমার বিহার SIR এ আমার বাবা মায়ের নাম আছে, আমি এখানকার লোক, তখন সেটা একটা ডকুমেন্ট হিসেবে গ্রাহ্য হবে। অর্থাৎ এই ডকুমেন্টগুলোর বাইরে এনারা যে একটা প্রচণ্ড উত্তাপ ছড়াচ্ছেন যে আমার কাছে ভোটার কার্ড দিয়ে আমি ভোট দিলাম এবং প্যান কার্ড দিয়ে আমি অ্যাকাউন্ট খুললাম। প্যান কার্ড, ভোটার কার্ড একটাও আইডেন্টিটি নয়, একটাও অ্যাডমিসিবল ডকুমেন্ট নয়। সুতরাং আপনারা এগুলো দিয়ে কি হবে, আর কি করে বা ওনারা এইগুলো নিয়ে সরকারি অফিসাররা কি করে রিসিপ্ট দেবেন? আর রিসিপ্ট দেওয়ারও একটা ফরম্যাট আছে, যেটা আমি এইখানটাতে বলতে চাই। গতকালের যে মইদুল মণ্ডল বলে যে ভদ্রলোককে রিপাবলিক বাংলা চ্যানেলে পার্টিসিপেট করার পর যাকে বলা হচ্ছিল যে তিনি নাকি মুসলিম নন, তিনি যখন সেই সংক্রান্ত বিষয়ে টেকনোসিটি থানায় একটা অভিযোগ দায়ের করেছেন, সেই অভিযোগপত্রটা আমার কাছে আছে। আমি আপনাদের দেখাতে চাই যে সেই অভিযোগপত্রটা থানা গ্রহণ করেছে। সেখানে কি লেখা আছে একবার আপনারা দেখে নিন। ভালো করে আমি বড় করে দিচ্ছি, একবার ভালো করে দেখে নিন। রিসিভড বাট কন্টেন্ট নট ভেরিফাইড, এই কথা স্পষ্ট লেখা আছে। অর্থাৎ এটা কিন্তু একটা সরকারি বাধাগত। রিসিপ্ট যখনই দেওয়া হচ্ছে তখন সরকারি কর্মচারী কিন্তু ম্যাক্সিমাম রিসিভড কন্টেন্ট নট ভেরিফাইড হিসেবেই রিসিভ করতে পারবে। অন্য কোনোভাবে কিন্তু, মানে আমি এক্ষুনি আপনার ডকুমেন্ট নিয়ে নিলাম, হ্যাঁ এটা গ্রহণ করে ফেললাম, আপনার নাম উঠে গেল, এইটা বলবার ক্ষমতাই কিন্তু এনাদের নেই। সুতরাং যারা এই ধরনের উত্তাপ সৃষ্টি করার চেষ্টা করছেন হিয়ারিং সেন্টারগুলোতে, তারা হয়তো বুঝতে পারছেন না অথবা বুঝে শুনে করছেন, দুটোর কোনোটাই খুব একটা ভালো নয়।
আশা করি সবাই সঠিকভাবে অনুধাবন করবেন এসআইআর প্রসেসটা এবং ডকুমেন্টসগুলো কী সেগুলো সঠিকভাবে জেনে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।